জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড শুক্রবার বাহরাইনে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দশকে মার্কিন পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের সরকার উৎখাত, রাষ্ট্র পুনর্গঠন এবং সংঘাতে হস্তক্ষেপের মাধ্যমে মিত্রের চেয়ে শত্রু বেশি সৃষ্টি করেছে। গ্যাবার্ড জানান, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যে মানবাধিকার রকমের মন্তব্য প্রমাণ করে যে সরকার তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে যথেষ্ট নাজেহাল হয়ে গেছে। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। কথা শোনার পর বাংলাদেশের একাধিক ব্যক্তিবর্গ অনেক লাফালাফি করতেছেন, এটা হবে ওইটা হবে। বাংলাদেশ আন্তর্জাতিক আইন স্বীকৃত, কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার উপর, তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন, তারপর সর্বাধিক 6 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। তুলসী গ্যাবার্ডের একটা মন্তব্যে আবারও তোলপাড় হয়ে যাচ্ছে। তুলসী গ্যাবার্ড কে, কোথা থেকে আসছিল এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে কি বলছে, ইতিমধ্যে অনেকে ভিডিও স্ক্রিনে দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই তুলসী গ্যাবার্ডকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। তো তিনি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যাচ্ছেন এবং এইটা শোনার পরে কিন্তু উপদেষ্টাদের চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। তো কেন তিনি দেখা করতে যাচ্ছেন এবং সরকার পতনের পেছনের গল্প তিনি কিছু একটা বলেছেন, সেইটা শোনার পর আরও মাথা নষ্ট। যাই হোক, সেই বিস্তারিত ভিডিওগুলোই, সেই বিস্তারিত কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কি হচ্ছে এবং কি বলতে চাচ্ছেন তিনি, বর্তমান সরকার কেন আতঙ্ক রয়েছে এই তুলসী গ্যাবার্ডকে নিয়ে। গত কয়েকদিন ধরে এমন কিছু ইঙ্গিত মিলছে যে মনে হতেই পারে খুব শিগগির বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে। আমি আমার পূর্ববর্তী কয়েকটি এপিসোডে এই বিষয়ে বলেছিও। গতকাল শনিবার সন্ধেবেলায় বলা নেই কওয়া নেই হঠাৎ বাংলাদেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর 3 প্রধান একেবারে দল বেঁধে গিয়ে হাজির হলেন যমুনায়। যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন। কেন প্রধান উপদেষ্টার বাসভবনে? মিডিয়াকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে ইউনূস কোনো ডাক দেননি, বাহিনী প্রধানরা নিজেরা দেখা করতে চেয়েছিলেন, তাই এসেছিলেন। কেন দেখা করতে চাওয়া? বাংলাদেশের মিডিয়া জানাচ্ছে আগামী নির্বাচনে সুরক্ষার ব্যবস্থায় বাহিনীর ভূমিকা কেমন হবে সেটা ঠিক করতেই নাকি যাওয়া। এই বক্তব্য যে আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা, সেটা না বললেও বোঝা যায়। কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টার এখতিয়ারে পড়ে না, এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এমনটা হয়ে গেল না। বাহিনী প্রধানদের ডাকলো না কেউ, অথচ তারা গেল আগ বাড়িয়ে কথা বলতে নির্বাচন নিয়ে, তাও কার সঙ্গে? প্রধান উপদেষ্টার সঙ্গে, যিনি কিনা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গণভোটের ধুয়ো তুলে সংসদ নির্বাচনকে আরও পিছনে ঠেলে দিতে। 5 বছর, 10 বছর, 50 বছরও অনেকে নাকি চাইছে দেশে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুন। সুতরাং কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ইউনূসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন 3 বাহিনীর 3 প্রধান। এমন জোট বেঁধে যাওয়ার কারণ নিশ্চিতভাবেই কোনো সাধারণ কারণ নয়। তা যদি না হয় তাহলে কি সেই অসাধারণ কারণ? প্রথম সম্ভাব্য কারণ, কয়েকটা কারণের কথা আমাদের মাথায় এসেছে, সেগুলো বলি। প্রথম সম্ভাব্য কারণ, ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত ও বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা জারি হয়েছে। নো টু এয়ারমেন, এর সহজ কথা হচ্ছে নো টার্ম। পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক অঞ্চলের সীমান্ত নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের, সেখানে নোটাম জারি করেছে ভারত, কিন্তু সেটা ভারতের পশ্চিম সীমান্তে। কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ বর্ডারে কেন নোটাম? কারণ এখানেও হাওয়া গরম। তার পুরো দায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মাথামোটা সাঙ্গপাঙ্গদের। ভারতের নর্থ ইস্টের 7 রাজ্যকে
বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র নিয়ে সেই সব মানচিত্র নিয়ে বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দিয়ে ভারতের ধৈর্যচ্যুতি ঘটিয়েছেন মিয়া ইউনুস। তার আর এক প্রিয় সফর সঙ্গী ওই জামাতি ডক্টর তাহের, তিনি আবার জামাতের সর্বোচ্চ 2 নম্বর নেতা। তিনি 50 লাখ যুবসেনা নিয়ে ভারত আক্রমণ করবেন, চিকেন স্নেক কেটে দিয়ে 7 সিস্টার্স দখল করবেন, পাকিস্তান ও চীনের সঙ্গে জোট বেঁধে। এইসব প্ল্যান তিনি বলেছেন একেবারে প্রকাশ্যে। আর ভারত চুপচাপ তো তা দেখে যাবে তা তো হয় না। এবার ওষুধ দিতে তাই নেমে পড়েছে ভারত। সেই ভয়ে কি 3 বাহিনীর 3 প্রধান এসেছিলেন যমুনায়? হতেই পারে। দ্বিতীয় সম্ভাবনা, তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্য অতি সাম্প্রতিক ইউনুস সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী গ্যাবার্ডের একটি বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প, তুলসী গ্যাবার্ডের বক্তব্য বলবো তার আগে তার ভূমিকাটা একটু ছোট্ট করে নিই। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে 2017 থেকে 21 আমেরিকা ফার্স্ট নীতির অধীনে আমেরিকার দীর্ঘকালের যে হস্তক্ষেপবাদী পররাষ্ট্র নীতি, মানে অন্য দেশের ব্যাপারে মাথা গলিয়ে দেয়া, নাক গলিয়ে দেয়া, এই সব থেকে দূরে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি তার 2017 সালের উদ্বোধনী ভাষণে রিয়াদ সফরে ঘোষণা করেছিলেন যে আমেরিকার অন্য দেশগুলোকে কিভাবে বাঁচতে হবে তার নির্দেশ দেবে না, মানে তাদের দেশের ব্যাপারে নাক গলাবে না। তবে বাস্তবতা ছিল জটিল। তিনি সিরিয়ার বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে 2017 সালের এপ্রিলে ক্রুজ মিসাইল হামলার আদেশ দিয়েছিলেন, যদিও তিনি রেজিম চেঞ্জের ব্যাপারটার উদ্যোগটা নেননি। ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল স্ববিরোধিতাপূর্ণ। একদিকে তিনি সিরিয়া থেকে 2018 সালে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন, অন্যদিকে আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য তালেবানের সাথে 2020 সালে চুক্তি স্বাক্ষর করেন, সব জিনিসপত্র ফেলে রেখে চলে যান। তিনি ইরাক এবং আফগানিস্তানের ফরএভার ওয়ার্স থেকে আমেরিকাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তার অহস্তক্ষেপবাদী রেটরিকের মূল ভিত্তি ছিল। কিন্তু জো বাইডেন 2021 সালে ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রচারের নামে আবার হস্তক্ষেপবাদী নীতিতে ফিরে আসেন। বাংলাদেশ তার এক প্রধান লক্ষ্য হয়ে ওঠে। 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন। শেখ হাসিনা তখনই অভিযোগ করেছিলেন যে আমেরিকা তার সরকারের বিরুদ্ধে রেজিম চেঞ্জের কৌশল অবলম্বন করছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনগণের গণ অভ্যুত্থানের মধ্যে, মানে ষড়যন্ত্রের মধ্যে, আমেরিকার ষড়যন্ত্রের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাইডেন প্রশাসন দ্রুত ইউনুসকে সমর্থন জানায়। 2024 সালের 23 সেপ্টেম্বর জো বাইডেন ব্যক্তিগতভাবে ইউনুসের সাথে দেখা করেন আমেরিকা। অন্য দেশের সরকার বদলে মার্কিন নীতির সমাপ্তি হয়েছে। গতকাল একথা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। একথা শোনার পর বাংলাদেশের একাধিক ব্যক্তিবর্গ অনেক লাফালাফি করতেছেন, এইটা হবে ওইটা হবে, বাংলাদেশ থেকে ইউনুসের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ভাই একটু ধীরে, একটু আস্তে, একটু ধীরে লাফান, আস্তে হাঁটেন, নয়তো পরে গিয়ে মুখ নাক পা ভেঙে যাবে, একদম ভচকায় যাবে। আমেরিকার মুখোশ এবং এশিয়ার জাগরণ, এইটা নিয়ে ছোট্ট একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেই। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউএসএ, হোয়াটএভার, আমেরিকা কখনো নিছক সত্য কথা কখনোই বলবে না, কোনোদিনও না। তারা যখন কাউকে আই লাভ ইউ বলবে তখন বুঝে নেবেন এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে, গভীর কোনো স্বার্থ আছে, কিংবা সূক্ষ্ম কোনো একটা কুটচাল নিশ্চয় আছে। এইটা মার্কিনীদের বৈশিষ্ট্য। এই জন্য মানুষ বলে না, পৃথিবীতে মার্কিনীরা যাদের বন্ধু তাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। ঠিক এই ক্ষেত্রে সেম, আই লাভ ইউ বললেই একদম ভালোবাসা দিয়ে বুকে টেনে নেবেন আর বুকে ছুরি খাবেন না, এটা ভুল।
তাদের প্রতিটি গোপন নথি প্রকাশের পেছনেও বিশেষ পরিকল্পিত উদ্দেশ্য থাকে। মানে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রেজিম চেঞ্জের নথি প্রকাশ করে, যেমনটা 70-এর দশকে কিছু নথি প্রকাশ করেছিল পৃথিবীকে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য। এটা কোনো স্বচ্ছতা ছিল না, বা তারা স্বচ্ছতা নিয়ে এগুলো প্রকাশ করে না। এই পুরো খেলাটাই কৌশল। বাংলাদেশের রেজিম চেঞ্জে কত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বা খরচ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রকাশ করেছিল। ট্রাম্প ক্ষমতা আসার পর অনেকে ভেবেছিলেন বাংলাদেশের ক্ষেত্রে তাদের ফরেন পলিসি পরিবর্তন হবে। আমরা নিজেরাও ভেবেছিলাম, অনেক সময় বলেছি, বাট আলটিমেটলি কোনো ফরেন পলিসির মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে নাই। বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে তাদের যেটা করে গেছেন, পরবর্তীতে ট্রাম্প প্রশাসন আসার পরেও কিন্তু সেই একই কাজ এখন অবধি করে যাচ্ছে। দেশটাকে একটা যুদ্ধের দিকে অলরেডি ঠেলে দিয়েছে। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বক্তব্য, সবকিছুর পেছনে একটা বিশাল স্বার্থ থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, একটা সুগভীর পরিকল্পনা থাকে, একটা সূক্ষ্ম কুটচাল থাকে। বাংলাদেশ বর্তমানে ভূরাজনীতির একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক অবস্থানে বর্তমানে আছে যেখানে যেই হাত দেয় বিশ্ব রাজনীতির ভারসাম্য পুরোপুরি অদলবদল হয়ে যায়, পুরোপুরি নড়েচড়ে বসে। এই ছোট্ট একটা দরিদ্র দেশ, কিন্তু এই সুন্দর ছোট্ট দরিদ্র দেশটি আসলে প্রাকৃতিক সম্পদে ঐশ্বর্যশালী, যার উপরে নিয়ন্ত্রণ মানে পুরো বিশ্ব রাজনীতির দিকবদল হয়ে যাওয়া। বাংলাদেশে কি এমন আছে? কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এইখানে এশিয়ার পুরো রাজনীতিকে বাংলাদেশ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাচ্ছে মনে প্রাণে। বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের পর থেকেই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে একটা টানপোড়েন শুরু হয়ে গেছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময়। এর ফলে কিন্তু ভারত ধীরে ধীরে চীন এবং রাশিয়ার যে বলয় সেটাতে ঝুঁকে গেছে। ভারত চীন রাশিয়া বলয়ে প্রবেশ করার যে একটা বিশাল প্রভাব, সেটা ইউরোপের অর্থনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রেও ব্যাপক আকারে পড়ে গেছে। এই দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে গেছে বর্তমানে, আমেরিকা মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। হত্যার ষড়যন্ত্র একটা বিশাল পরিকল্পনা এঁকেছিল। ওয়েস্টিনে যে মার্কিন সেনাবাহিনীর অফিসার নিহত হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, সিআইএ এজেন্ট। কে ফিরিয়ে আনবেন কি তিনি, এই তুলসী গেবার্ড? কারণ শেখ হাসিনার সাথে যেহেতু বৈঠক করার কথা বলতেছে, এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের এমপি মন্ত্রী তারা কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলেন, তবে ঠিকঠাক মতো সেই বৈঠকগুলো হয়নি। যদিও নতুন করে এখন এই প্রশ্ন উঠেছে যে তুলসী গেবার্ড শেখ হাসিনার সাথে দেখা করবেন। তো যাই হোক, এখন এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরই অনেক দেশের সরকার কিন্তু পতন হয়ে গেছে। তো এইটার পেছনে ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে অনেকেই বলছে যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার বন্ধু, আবার অনেকেই বলতেছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার শত্রু। কে জানে কে বা কোন দিকের জল কোন দিকে চলে গেছে। তো যদিও এই যে তুলসী গেবার্ড সত্যি সত্যি শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার হয়ে থাকে বা শেখ হাসিনার সাথে দেখা করে থাকে, যদি করে আগামী দিনে, তাহলে কিন্তু হয়তোবা একটু কিছু হলেও পরিবর্তন আসবে আওয়ামী লীগে। প্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের?